রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমাদের বর্তমানে দেশের যে পরিস্থিতি তা খুবই লাজুক। আমাদের প্রধানমন্ত্রী উনি এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন টনক নড়তেছে না আল্লাহ ভালো জানে। কারণ উনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের প্রশাসনিক যারা দায়িত্বে ছিল তারা যে এতগুলো লোককে পঙ্গু এবং গুলি করে মেরে ফেলেছে, তাৎক্ষণিক দুই একটা নজির দেখালো না যে চাকরিচ্যুত করেছে এবং মন্ত্রীদের আইনের আওতায় এনে সাজা প্রদান করেছে। উনি বারবারে বলতেছে এইগুলিগুলা কে করেছে, এর দায় কে নেবে? উনি সরকার, উনি যদি দায় না নেয় কে নেবে? তো সর্বোপরি আমরা যতটুকু দেখলাম এতে বারবারে অন্যদিকে মোড় নেওয়ার জন্যই সরকার চাচ্ছে। তো সাধারণ শিক্ষার্থীরা তো ছোট বাবু না, তারা বুঝে, তারাই এই দেশ কীভাবে চলবে তারাই সিদ্ধান্ত নেবে। দেখেন কি অবস্থা দেশের করেছে, তো দেখতে থাকেন। ধন্যবাদ। নামতেই সংঘর্ষে ডান পায়ে গুলি লাগে তার। হাসপাতালে আনা হলেও হয়নি শেষ রক্ষা। শরীর থেকে পাটি বিচ্ছিন্ন করা ছাড়া কোনো উপায় ছিল না চিকিৎসকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী শিহাবও মিরপুরে নিজ বাসায় পড়ার টেবিল থেকে বারান্দায় এসেছিলেন সাময়িক বিরতি নিতে। সেখানেই গুলিবিদ্ধ হন শিহাব। বিনা দোষে ছেলের এমন পরিণতিতে কিছুতেই থামছে না বাবার আহাজারি। মানে আমার জীবনটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। এখন একটা আল্লাহ যেভাবে রাখছে এইভাবেই তো আছে দেখেন, কিন্তু আমি এটা আশা করি না। আমি খুব মর্মাহত আর কি। আপনারা দোয়া করবেন আমার ছেলেটা যেন ইনশাল্লাহ অতীতে এত সুস্থ হয় এবং যেন পূর্ণ জীবনে ফিরে আসতে পারে। শিহাব কিংবা জাকিরই শুধু না, এমন সহিংস সংঘর্ষে থমকে গেছে অনেকেরই বর্তমান, যেখানে এখন শুধুই ভবিষ্যতের দোটানা। এ তো গেল পঙ্গু হাসপাতালের কথা। একই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। ভর্তি প্রায় 200 শতাধিক রোগী। কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা, কেউ বা চোখ, আবার কারো জীবন নিয়েই চলছে টানাটানি। আমার পিছন থেকে গুলি করছে এবং পিছন থেকে আমার এই হাতে এখান দিয়ে বের হয়েছে আর পিছন দিয়ে বের হয়েছে। যাদের মধ্যে মারামারি তারা তো আহত হচ্ছে না, যারা আশেপাশে দিয়ে যাচ্ছে তারা অবশ্যই আহত হচ্ছে। বাংলাদেশ পুলিশ হাসপাতাল ঘুরে মিলল তার আংশিক চিত্র। হাতুড়ি দিয়ে দুই হাতের হাঁটুতে আছে, ওরা দিয়ে পরে সবাই এসে মারপিট করে সেন্সলেস করে রাখছে। পরে পথচারীরা নিয়ে আসছে পরে হসপিটালে। দায়িত্ব ক্ষেত্রে পালন করতে হয়, সেক্ষেত্রে আর কিছু মনে থাকে না। গেল কদিনের উত্তপ্ত রাজপথ রক্তাক্ত হয়েছে মানুষের রক্তে। আটক বাবাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদছে মেয়ের মা। মেয়ের দাবি, ঘটনার সময় তার বাবা গ্রামের বাড়িতে ছিলেন। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও তাকে আটক করা হয়। লঞ্চ বন্ধ ছিল, আমরা দেশে আটকে পড়ছি, আসতে পারি নাই। বিএনপি কর্মী হিসেবে ছাত্রছাত্রীদের সাথে আন্দোলন করছে, এটা মিথ্যা। এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নেবে। প্লিজ আমাদেরকে বাঁচান প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোড় করি। তার দাবি, যাত্রাবাড়ি এলাকায় সহিংসতার ঘটনায় ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু ফরিদই নয়, আদালতে হাজির করা বেশিরভাগই সাম্প্রতিক সহিংসতায় করা মামলার আসামি। আমার স্বামী রিক্সা চালায়, আমি বাসায় কাজ করি। তৃতীয়ত আমার পোলাটারে কষ্ট করে শেরে বাংলা স্কুলে ভর্তি করাইছি। এখন কইছে বাবা একাতে তো চলে না, তুই একটু কর্ম কর। কুরিয়ার সার্ভিসে অফিসার বন্ধ দেয় না। এখন স্যার ফোন দিছিল, ফোন দিতে বলছে যে তোমরা অফিস করো আর না করো ফিঙ্গার তো দিয়ে যাইতে হবে, আর হচ্ছে যে টুকু কাজ আছে কাজগুলো তো সম্পূর্ণ করে যেতে হবে। তো ওই দিনও ভাইয়া অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘরতে ভাইয়ের ফোন সার্চ করাতে কিছু পায়নি, যে উপর থেকে যে ভিডিও করার মিছিল যে যাচ্ছে, মিছিলে 2টা ভিডিও পাইছে। পুলিশ আমাদের নিজে
বের হয়ে চাচা মশিউরকে আঘাত করে পাশের দেয়ালে গিয়ে ঠেকে। দেয়ালের এই ক্ষতচিহ্ন বলে দেয় বুলেটের গতি কতটা তীব্র ছিল। জানালাটা বন্ধ করতে গিয়ে করতে গিয়ে কি আসলো বুঝলাম না, হঠাৎ করে দেখলাম একটা কিছু আইসা আওয়াজ হলো জোরে একটা, আমি মাথা ঝুঁকে ফেলছিলাম, আমার এখান থেকে উইরা গিয়ে যায় পিছিয়ে আমার বাতি চোখ দিয়ে ঢুকে মাথা ভিজতে পেরেছে একটা বুলেট। তো তারপরে দেখলাম যে আমার ভাতিজা নিচে পড়ে গেছে। ও খেলতেছে, খেলার বাইরে দুর্ঘটনা কিভাবে মানুষের একটা জীবনটাই শুরু হলো। ও যদি এত করে আমার হাত পুরো রক্তাক্ত হয়ে গেছে, আমার যখন ওর ব্রেন হাত দিয়েছে আমার হাত ঢুকে গেছে, ওর ব্রেন এখানে সব পড়েছে, মোজক এখানে ওর মাথা দিয়ে সব কিছু পড়ে গেছে। দৌড়ান দিছে তো, তারপর অনেক লোক এখানে দৌড়ে আসছিল। পরে কি হয়েছে, পুলিশ ওখান থেকে দুটো ফায়ার করেছে, একটা লেগেছে এখানে 4 থালায়, আর আমরা এখানে আসছিলাম তো একটা গেছে, একটা গুলি গেছে গেটের মধ্যে। তো ওখান থেকে ঠিক ফাঁকা গুলি করা শুরু করছে, তার ফুসফাস শব্দ। যখন আমি এই জায়গায় দাঁড়ানো, তখন একটা বুলেট ঠাস করে দেখলাম এই 4 তলা বারান্দা এসে পড়তে লাগছে, ঠাস করে একটা শব্দ অনেক বড়। তখন আমি দেখলাম মেয়েটা এভাবে থেকে এভাবে হয়ে গেছে। এক পা কেটে ফেলতে হয়েছে 16 বছরের কিশোর নাদিমের। আগারগাঁও পঙ্গু হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এই কিশোর কাজ করত শনির আখড়া এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায়। বয়স মাত্র 16 বছর, এই অনুরোধটা থাকবে যেন আমার ছেলে যেন পাটা পান। একই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 19 বছরের রাকিব হোসেন। ঢাকা চিটাগং রোডের একটি সেলুনের কর্মী সে। সংঘাতে গুলিবিদ্ধ রাকিবেরও একটি পা কেটে ফেলা হয়েছে। ছেলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মুদি দোকানি বাবা। 7টার সময় সেলুনের দোকান থেকে বার হয়ে বাসা আসতে এসে একটা লোক পার হয়েছে, পার হওয়ার পরে একটা গুলির খাম্বা আছে না, খাম্বার লগে গুলি লাগিয়ে তার এখানে বসে পায়। একই হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। কৃষক পরিবারের ছেলে ইমরানের চোখে মুখে শুধুই হতাশা। রায়েরবাগের একটি মসজিদ থেকে বের হওয়ার পর তার পায়ে গুলি লাগে। রড দিয়ে 4-5টা হাজিয়া আছে, এই সুজ হাড়টা এটা লাগিয়ে রাখছে, ভিতরে যে হাড়গুলো সবগুলো বের করে ফেলছে, কালকে একটা ছিল এটাও বের করে ফেলছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 272 জন রোগী। বেশিরভাগ সুস্থ হলেও এখনো চিকিৎসাধীন 74 জন, যাদের সুস্থ হতে সময় লাগবে বলছেন চিকিৎসকরা। কারো প্লাস্টিক সার্জারি লাগবে, কারো লিম্ব রিকনস্ট্রাকশন লাগবে, কারো ভিতরে ইন্টারনাল প্লেট স্ক্রু করতে হবে। এরা স্টেপ বাই স্টেপ আমরা করব, বাট ইট ইজ নট কমপ্লিটেড অল দি ট্রিটমেন্টস, বাট আমাদেরকে আরো সময় দিতে হবে। পঙ্গু হাসপাতাল ছাড়াও কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় সোহরাওয়ার্দী হাসপাতালে 14, ঢাকা মেডিকেলে 135, মুগদা হাসপাতালে 43 জন সহ রাজধানীর সরকারি হাসপাতালে এখনো চিকিৎসাধীন অন্তত 500 জন। Subscribe with share and like. Press the bell icon. Thank you.